কিছুদিন আগে পর্যন্ত আমি রোজই কাজে যেতাম বাসে করে, কিন্তু সেদিন কোনো নেতা আমাদের এলাকায় আসার কথা ছিল বলে পুলিশ সব গাড়ির যাতায়াত বন্ধ করে দেয়। তাই বাধ্য হয়ে আমাকে সাইকেল নিয়ে স্টেশন পর্যন্ত যেতে হয়। সকাল 7টার শান্তিপুর শিয়ালদা লোকাল ধরে আমি সেদিন অফিস যাই। সেদিন অফিসে কাজের চাপও ছিল অনেকটাই বেশি, তাই স্বাভাবিকভাবেই অফিস থেকে বার হতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। অন্যদিন আমি যেখানে রাত 9টার সময় বাড়ি পৌঁছে যাই, সেখানে অফিস থেকে বার হতে হতেই ঘড়িতে তখন 9:10। কিন্তু ওই একটি রাতের পর থেকে আমি শপথ করে নিয়েছিলাম, চাকরি থেকে যদি আমাকে বারও করে দেয় তবুও ট্রেনে করে আমি আর কখনো বাড়ি ফিরব না। এর আগে আমি চাকরি করতাম কলকাতার ক্যামাক স্ট্রিটের কাছে। মাস দুয়েক হবে এই নতুন চাকরিতে আমি জয়েন করেছি। এখানে আমার আগের থেকে যেমন প্রমোশনও হয়েছে, তেমন যাতায়াতেও অনেক সুবিধা। সেদিন আমার শিয়ালদা স্টেশনে পৌঁছাতেই বেজে গেল প্রায় রাত 9:30। শিয়ালদা থেকে আমার সবথেকে সুবিধার যে ট্রেনটি ছিল তা বেরিয়ে গেছে মিনিট 3 আগে, তাই বাধ্য হয়ে আমাকে অনেক বেশি পথ ঘুরে বাড়ি পৌঁছাতে হবে। এর আগে আমি অনেকবার শুনেছি, যদি কখনো বাড়ি ফিরতে খুব দেরি হয়ে যায় তাহলে আর যাই হোক না কেন ট্রেনের শেষ কামরায় যেন আমি কখনো না চড়ি। তাতে যদি রাতটা আমাকে স্টেশনে কাটাতে হয় সে অনেক ভালো। কিন্তু সারাদিন অফিসের কাজ আর স্টেশনে লোকের হুড়োহুড়ির মাঝখানে কথাটি মাথা থেকে একেবারেই উড়ে গেল। ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছু আগেই আমি ট্রেনে গিয়ে উঠলাম। উঠে একটু অবাকই হয়েছিলাম। পুরো ট্রেনে লোক ঝুলছে। ট্রেনে ওঠা নিয়ে রীতিমতন মানুষের মধ্যে মারামারি লেগে আছে। সেখানে এই একটিই কামরা যেখানে আমাকে নিয়ে মাত্র 3 জন যাত্রী। প্রত্যেকেই চলন্ত ট্রেন ধরবার চেষ্টা করছে, কিন্তু এই শেষ কামরায় কেউ চড়ছে না। ব্যাপারটি আমি তখনও ধরতে পারিনি। কামরায় আমার সঙ্গে যে দুজন ছিলেন তাদের দুজনকে দেখে আমার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। যাই হোক, শেষমেশ আমাদের ট্রেন শিয়ালদা ছেড়ে বিধাননগর পৌঁছালো। সেখানে আমার কামরা থেকে একজন নেমে গেলেন। লক্ষ্য করলাম বিধাননগর থেকেও যারা উঠছিল তারা এই কামরায় বাদ দিয়ে বাকি সব কামরায় উঠছে। আমার কামরাতে এখন কেবল আমি আর সেই অচেনা যাত্রী। যাত্রীটিকে আমি যখন থেকে প্রথম দেখেছি তখন থেকে তিনি ওই একইভাবে বসে আছেন। ভদ্রলোক উবু হয়ে বসে রয়েছেন, আর তার মুখটা হাঁটুতে ঠেকিয়ে নিচু করে রাখা, আর হাত দুটো হাঁটুতে বের দেওয়া। দেখে মনে হলো উনি বয়সে আমার বাবা অথবা কাকার মতনই হবেন, মানে ওই 50 থেকে 60-এর মধ্যে। অনেকবার ডাকার পরেও তিনি কোনো সাড়া দিলেন না, ওই একইভাবে বসে রইলেন। তিনি কোথায় যাবেন জানার উত্তরে তিনি কোনো সাড়া দিলেন না। আমি আবারও প্রশ্ন করলাম, আচ্ছা এই কামরাতে কেন কেউ চড়ছে না? এই প্রশ্নের উত্তর তিনি দিলেন। তার কাঁচ ভাঙা কর্কশ কণ্ঠে তিনি বললেন, আমারই জন্য। কথাটি বোঝার মতন ক্ষমতা ওই মুহূর্তে আমার ছিল না। ধীরে ধীরে বুঝতে পারছিলাম আমার মাথাটা কেমন যেন ধরে আসছে। এর মাঝেই হঠাৎ ট্রেনটি একবার দাঁড়িয়ে পড়ল। কই কোনো স্টেশন তো এখানে নেই। দুই দিক পিচের মতন অন্ধকার, কোনো আলো তো দূরের কথা, ঝিঝি পোকা ছাড়া কোনো প্রাণীর আওয়াজ পর্যন্ত কানে আসছে না। একটু পরেই সামনের কামরা থেকে চেঁচামেচি শুরু হলো। সামনে নাকি কেউ ট্রেনে কাটা পড়েছে। গেটের ধারে গিয়ে ব্যাপারটি আমি দেখার চেষ্টা করলাম। গেটের ধার থেকে যখন আমি ভেতরের দিকে তাকালাম তখন দেখলাম আমার সেই সহযাত্রী তার জায়গায় আর নেই। তার জায়গায় কেন? কই গোটা কামরার মধ্যে তিনি তো কই কোথাও নেই। গেলেন কোথায় তিনি? তারপরেই জানালার ধার থেকে সেই কর্কশ গলায় তিনি আমাকে বললেন, স্টেশন থেকে যখন বাড়ি যাবে তখন ভুল করেও যেন পেছন দিকে তাকিও না। আমার মনে তার জন্য অনেক প্রশ্ন জেগেছিল, কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তিনি ধীরে ধীরে ওই গভীর অন্ধকারে মিলিয়ে গেলেন। 20 মিনিট পর আমি পৌঁছালাম আমার স্টেশনে।
যেভাবেই হোক স্টেশন থেকে বার হয়ে হেঁটে চললাম রিক্সা ধরবো বলে। কিন্তু এই চরম শীতকালে কেই বা থাকবে রাত 11টার সময়। সুতরাং নিজের দুটো পাই হলো আমার বাড়ি ফেরবার শেষ সম্বল। ধীরে ধীরে ঝিমঝিমে শরীর নিয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে এগিয়ে চললাম বাড়ির দিকে। সামনের দিকে খানিকটা এগিয়েই একজন মোটর বাইক নিয়ে দাঁড়িয়েছিল। তাকে যে একবার ডাকবো আমাকে নিয়ে যাওয়ার জন্য, তখন সেই ক্ষমতাটুকু আমার মধ্যে নেই। পিঠের ব্যাগ দিয়ে চেষ্টা করি সামনে থেকে আসা ঠান্ডা যতটা সম্ভব আটকানোর। ওই স্টেশন থেকে সাইকেল নিয়ে বাড়ি ফিরলে আদেও বাড়ি পৌঁছাতাম কি না সেটা এখন কেমন সন্দেহ হয়। হেঁটে যখন বাড়ি ফিরছি তখন ঢালাই রাস্তার ওপর শুনতে পেলাম আমার পা ছাড়াও আরও একজোড়া পায়ের শব্দ শোনা যাচ্ছে, আর সেই পায়ের আওয়াজ অত্যন্ত ভারী। আমি থেমে গেলাম ভালো করে শুনবো বলে, কিন্তু যখনই আমি থেমে যাই ওই পায়ের শব্দও থেমে যায়। ক্লান্ত শরীর নিয়ে আমি নিজের পায়ের গতি কিছুটা বাড়িয়ে দিয়ে বুঝতে পারলাম পেছনের সেই শব্দ একই তালে বেড়ে চলেছে। প্রথম দিকে আমার ঠিক ঘুরে তাকানোর সাহসটা হচ্ছিল না, কিন্তু মানুষের একটা সাধারণ অভ্যেস, মনের ভেতরের ভয়টা সে একেবারে বার করে দিতে চায় যখন সে বুঝতে পারে তার আশেপাশে সাহায্যের জন্য কেউ নেই। আমার সঙ্গেও ঘটল সেই একই নিয়ম। যখন আমি বুঝতে পারলাম এখনও আমাকে অনেক পথ হেঁটে বাড়ি ফিরতে হবে, আর সাহায্যের জন্য হাত ধরার মতন আমার কাছে কেউ নেই, তখন আমি এই অজানা ভয় থেকে নিজেকে মুক্ত করার জন্য অনেক সাহস করে একবার পেছন ফিরে তাকালাম। পেছনের দিকে আমি তাকিয়ে যা দেখলাম সেই দৃশ্য আজও আমাকে রাতে ঘুমাতে দেয় না। একজন প্রাপ্তবয়স্ক লোক পেছনে দাঁড়িয়ে রয়েছে, তার পিঠের ওপর আরও একজন মানুষ রয়েছে, ঠিক যেমনটা আমরা ছোটোবেলার বিক্রম বেতালে দেখতাম। পিঠের ওপর যে মানুষটি ছিল তার গলা থেকে মাথা সামনের দিকে ঝুলছে, আর তার গলায় এক কাটা দাগ, যেন কোনো ভারী জিনিস তার গলার ওপর দিয়ে চলে গিয়েছে। মোবাইলের ছড়ানো আলোতে আমি যতটা দেখলাম সামনে দাঁড়িয়ে থাকা অমানবিক লোকটিকে এর আগেও আমি দেখেছি, তবে তার মুখ আমি এই প্রথম দেখছি। সেই কামরায় যিনি বসেছিলেন, হঠাৎ যিনি কামরা থেকে উধাও হয়ে গিয়েছিলেন, ইনি সেই ব্যক্তি। এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি যেন এই পৃথিবীতে আর নেই। মানুষটির চোখ নেই, নেই মাথায় কোনো চুল, চোখের জায়গায় যেন আগুন জ্বলছে। তার মুখ কে যেন থেঁতো করে দিয়েছে, হাত পা সর্ব জায়গায় কেটে পচে ঝুলছে। আমার এই জড়তা কাটলো সেই কাঁচ ভাঙা গলার আওয়াজ শুনে, যখন সে বলল, তোকে মানা করেছিলাম না পেছনের দিকে না তাকাতে। নিমেষের মধ্যেই আমার মনে পড়ল ট্রেনের কথা, যেখানে ওই লোকটিকে আমি ট্রেনের জানালার বাইরে দেখেছিলাম। মাটি থেকে অত উঁচু ট্রেনেও সে জানালা পর্যন্ত কি করে পৌঁছে গিয়েছিল। সে বলল, তুই যে আমার আজ এই আসল রূপটা জেনে গেলি, তোকে তো তাহলে আর বাঁচিয়ে রাখা যাবে না। সে আরও বলল, 3 বছর আগে আমি কলকাতা থেকে পায়রাডাঙ্গা যাব বলে ট্রেন ধরেছিলাম। কখন জানি না ভুল করেই চলন্ত ট্রেন ধরতে গিয়ে ট্রেনের শেষ কামরা মহিলা কামরায় উঠে পড়েছে। তখন সেই কামরাতে থাকা মহিলারা সবাই আমার বিরুদ্ধে একত্রিত হয়ে আমাকে মারধর করে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। 2 ঘন্টা ধরে আমি অন্ধকারে পড়ে ছটফট করতে থাকি এবং শেষে মারা যায়। ভুলটা আমার কী ছিল? মহিলা কামরাতে উঠে পড়া? কিন্তু আমি তো কারো কোনো ক্ষতি করিনি। বলেই সেই অপার্থিব মূর্তি তার বরফ ঠান্ডা হাত দিয়ে আমাকে টেনে তার কাঁধের ওপর চাপিয়ে নিল। ক্লান্ত শরীরে এই চাপ নেবার ক্ষমতা আমার ছিল না, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এই ঘটনার প্রায় দিন 15 পর আমার চোখ খুলল। জানতে পারলাম আমি নাকি স্টেশন থেকে কিছু দূরে লাইনের ওপর আড়াআড়িভাবে পড়েছিলাম। রাতে একদল মাতাল আমাকে লাইন থেকে সরিয়ে কাঁধে করে স্টেশনে নিয়ে আসে এবং আমার আই কার্ড দেখে আমাকে হসপিটালে ভর্তি করা হয়। টানা 1 সপ্তাহ আমি অচেতন অবস্থায় জ্বরে ভুগেছি। না, কোনো ওষুধ কাজ করেনি। আমার বাড়িতে রীতিমতন কান্নাকাটি পড়ে গিয়েছিল। আজ আমি বুঝতে পারছি সেই রাতের আসল ঘটনাটি। কাঁধে যে লোকটি ছিল, আসলে ওই দিন রাতে ওই লোকটি ট্রেনে কাটা পড়েছিল
আর বিধাননগরে ওই লোকটি কামরা থেকে নেমে গিয়েছিল। বাকি ছিলাম আমি। আর তাই ওই দানবটি আমার পিছু নিয়েছিল আমার একটি ভুলের অপেক্ষায়। এরপর থেকে আমি কলকাতার বিশাল অঙ্কের মাইনের চাকরি ছেড়ে আমার গ্রামে নতুন মুদিখানার দোকান শুরু করি। আজও আমার বাড়ির লোক সন্ধ্যা হলে আমাকে বার হতে দেয় না। জানি না এই আতঙ্ক আমাকে আর কতদিন বয়ে বেড়াতে হবে। আপনারা যদি কখনো এই রকম কিছু শোনেন তাহলে কথাটিকে পুরোপুরি এড়িয়ে যাবেন না, কারণ ওতে আপনার লাভ কিছু না হলেও ক্ষতি কিছু হবে না।